नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमार परिवारও बेश आछे। शिवप्रियास डेली लाइफस्टाइल चैनेलेर आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज के सोमवार और घड़ी बोलছে এখন ঘড়িতে ঠিক সকাল 7:15। সকালের বাইরের কাজগুলো সমস্ত সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ উঠোনটা কিন্তু বেশ ঝকঝক চকচক করছে, মানে একদম পয় পরিষ্কার। চাতালটাও ধুয়ে নিয়েছি, আর যেহেতু আগের দিন বাসনটা মেজে রাখি তাই সকালবেলায় বাসন মাজার চাপটা আমার কিন্তু একেবারেই থাকে না। আর এই কাঁঠাল গাছের এই দিকটাতে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। আসলে আমাদের ওই যে ঠাকুর ঘরের যে সমস্ত জিনিস, মানে ওই বেদির আশপাশগুলো অথবা মেঝে দেওয়াল যেগুলো একটু ওই মেশিন দিয়ে খুঁড়ে খুঁড়ে নেওয়া হয়েছে, তো সেই যে সমস্ত রাবিশগুলো ছিল সেইগুলো এই বস্তা ভরে এই কাঁঠাল গাছের এখানে রাখা রয়েছে। তো এরপরে আমাদের আরও কিছু কাজ হবে, তখন এই রাবিশগুলো আবার ওইখানে কাজে লেগে যাবে। আমার শ্বশুরমশাই কখনো কোনো জিনিস ফেলেন না এবং উনি সবসময় বলেন যে জিনিসগুলো যত্ন করে রাখলে এইগুলোই কিন্তু পরে কোনো না কোনো সময় ঠিক কাজে দেবে। তো সত্যিই তাই হয়। আমি কিন্তু খেয়াল করে দেখেছি যে বাবা যেটা বলেন, যেগুলো এরকম যত্ন করে রাখতে বলেন, সেইগুলোই না সত্যিই কিন্তু পরবর্তীকালে ভীষণ কাজে দেয়। তো পরবর্তীকালে আমাদের ওই যে বাইরের যে চালা মতো করা রয়েছে বারান্দাটা, যেখানে আমি বাসন কোসন উপর করে রাখি, তো সেই জায়গাটা ঠিক করার ইচ্ছা আছে। তো সেগুলো যখন ঠিক করা হবে তখন কিন্তু আমাদের আবার এই রাবিশগুলোই কাজে লেগে যাবে। তারপর ওই বারান্দার সামনের যে অংশটা উঠোনের, সেই জায়গাটাও একটু উঁচু করা হবে। তো এইরকম টুকিটাকি অনেক কাজেই কিন্তু আমাদের এইগুলো লেগে যাবে। তো কোনো জিনিসই কিন্তু ফেলার নয়, এর থেকে কিন্তু এই শিক্ষাটাই পাওয়া যায়। আজকে তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, কারণ আজকে তোমাদের দাদাভাই রয়েছে একটি পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নের কাজ। তো সেই কারণেই রেগুলারের যে কাজ সেইটার থেকে সে ছুটি নিয়েছে। আর এই তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে হাজির হয়ে গিয়েছি। সাথে সকালের ওষুধটাও নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের তো 3 বেলায় ওষুধ চলছে, আর সকালের ওষুধটা চা খাওয়ার আগেই খেতে হয়, তাই চায়ের আগে ওষুধটাও দিয়ে নিয়েছি। আর ওদিকে বাবান এখনও বড়দিদির ঘরে ঘুমোচ্ছে, এক্ষুনি ডেকে নিতে হবে। ওর ম্যাডাম 8টার সময় পড়াতে আসবে। আজকে আর নিচের ঘরে পড়তে বসাবো না, আজকে একেবারে দোতলায় পাঠিয়ে দেব, ওই ঘরেই পড়ে নেবে। আজকে আর বাসনগুলো আগে গোছাইনি, আগে চা করে নিয়ে দুজন মিলে খেয়ে নিয়েছি। আর জানো তো, যখনই তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, কাজগুলো না কেমন যেন ওলট পালট হয়ে যায়। মানে যেগুলো আমি একদম প্রতিদিন রুটিন ওয়াইজ করি, সেগুলো কিন্তু ভাই রুটিন ওয়াইজ হয় না, সব কিছুই যেন কেমন গোলমেলে এলোমেলো হয়ে যায়। তো এটাই হয় আর কি। তো যাই হোক, চা খেয়ে নিয়ে এবার ওই গতকালের যে বাসনগুলো মাজা ছিল সেই বাসনগুলো সমস্ত তুলে নিলাম, কারণ ঝুড়িটা আজর করতে হবে। এদিকে সকালে জলখাবারটা বসিয়ে দিয়েছি। ওই সেই কুমড়ো পটল আলু দিয়ে যে হিং দিয়ে তরকারিটা করি, ঠিক তেমনভাবেই করেছি, কারণ আগের দিনকেই তরকারিটা আমার শাশুড়ি মায়ের নাকি ভীষণ ভালো লেগেছে, তাই কুমড়ো দেখলাম রয়েছে, তাই সেই দিয়েই করে নিলাম। আর এখানে এই দেখো চায়ের বাসন কোসন কিছুই মাজা ঘষা হয়নি, সবই রাখা রয়েছে। আর এখানে সবজিপাতিগুলো বার করে নিয়েছি, মানে কি কি যে রান্না করব সেই জিনিসগুলো বার করে নিয়েছি। আমার টেবিল ফ্যানটা তো ঠাকুর ঘরে রয়েছে, তাই এই ফ্যানের নিচে এখানে বসেই সবজিপাতিগুলো বানিয়ে নেব। সবজিগুলো ভেজে কষিয়ে নিয়ে জল দিয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত বাসনগুলো কলপারে নিয়ে এসে রাখলাম। এবার বাসন কোসনগুলো তো মেজে ঘষেও নিতে হবে। জামা কাপড়গুলো কিছুই মেলা হয়নি, সমস্ত ওই ভেজা অবস্থাতেই বালতিতে রাখা ছিল। আগে ওই চা খেয়ে নিয়ে টুকিটাকি এগুলো সেগুলো করতে করতে তারপর তো সকালে জল খাবার বসালাম। তো এই সব করতে করতেই আর কি জামা কাপড় যে মেলবো সেটা একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ওই যে বললাম, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার যেন সব কিছুই এলোমেলো হয়ে যায়। তো তারই মধ্যে এর আগে দৃষ্টান্ত তো দেখালাম যে বাসনগুলো দেরি করে সব গোছালাম, তার মধ্যে আরও একটি হলো এই জামা কাপড় দেরি করে মেলা, মানে মাথা থেকেই বের হয়ে যাওয়া। তো যাই হোক, চারিদিকটা দেখে বুঝতে পারছো রোদ একদম খা খা করছে, সত্যিই তাই ভীষণ রোদ। আর সত্যি এই একটা সপ্তাহ ধরে প্রচুর গরম,
গরমটা এতটাই বেশি যে একদমই সহ্য করা যাচ্ছে না। কিছু কিছু সময় তো মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে যায়। তো সেরকমটাই, ভীষণই গরম, ভীষণই কষ্ট। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে তাও আশেপাশে একটু গাছপালা আছে বলে একটু স্বস্তি যেন পাই, কিন্তু যেখানে একদমই গাছপালা নেই, কম, সেসব জায়গায় তো সত্যি ভীষণই কষ্ট। আমাদের তো তাও বাড়িতে একটু ছায়া রয়েছে ওই কাঁঠাল গাছ অথবা আম গাছের জন্য, আর এই আশেপাশে তো প্রচুর গাছপালা রয়েছে। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো সমস্ত মেলে নিচ্ছি। আর এই যে নতুন নাইটিটা, এটার হাতাটা না ওই নাইটির সাথেই লাগানো রয়েছে। এইটা মায়ের বাড়িতে আর দেওয়া হয়নি, যে মাকে দিয়ে আমি এটার হাতা একটু কুচি করিয়ে নেব। তো যেহেতু নাইটিটা ভীষণ পাতলা বলেই আমি কিনেছি এই গরমে পরার জন্য, আর সত্যিই নাইটিটা পরে ভীষণ আরামদায়ক লাগছে। তো সেই কারণেই না, আর এইটা যে এখন এই মুহূর্তে মায়ের বাড়িতে পাঠাবো সেইটা আর হয়ে উঠছে না। তো ভীষণ পাতলা বলে এটাই সব সময় পরছি, এইটা আর গায়ে যেটা পরে রয়েছি সেই নাইটিটা, এই দুটো নাইটিই আমার বেশিই পরা হচ্ছে আর কি। তো যাই হোক, যখন আবার একটু গরম কমবে তখন আবার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে হাতাটা ঠিক করিয়ে নিলেই হবে। আপাতত আর এটাকে বাড়িতে পাঠাচ্ছি না। এদিকে তোমাদের দাদা ভাই স্নান করে পোশাক পরে একদম রেডি হয়ে গেছে। তো একদম রেডি হয়ে বসে থাকবে, কারণ আরও 4 জন পুরোহিত বাড়িতে আসবেন, তো তাদেরকে একসাথে নিয়েই কাজে বেরোবে। আর আজকে যে কাজটা সেটা একদমই পুরো কন্টাকে, মানে যা সমস্ত উপকরণ উপাচার লাগবে সেইগুলো সমস্তই তোমাদের দাদাভাই নিয়ে যাবে ওই যজমান বাড়ি থেকে, পুরো টাকাটাই ধরে দেবে। এখন তো এরকমটাই হয়েছে, বাড়ির মানুষেরা কেউই আর ঝামেলাটা নিতে চায় না, সবাই টাকা দিয়েই একদম ঝাড়া হাত পা হতে চায়। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এইরকমভাবে তোমাদের দাদাভাই কাজ করে, মানে পুরোটাই কন্ট্যাক্ট নিয়ে নিজেই সমস্ত গোছগাছ করে নিয়ে তারপর কাজটা করে দিয়ে আসে। এদিকে তরকারিটা একদম শুকনো শুকনো করে রান্না করা হয়ে গেছে। ওই যে কুমড়ো, পটল, আলু, হিং ফোড়ন দিয়ে যে তরকারিটা করি সেইটাই একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, যে টুকটুকি বলা হয়েছিল সেই টুকটুকি গাড়িও চলে এসেছে। আর 4 জন যে পুরোহিত মশাই আসার কথা ছিল তারাও চলে এসেছে। তারা সবাই ওই ছোট্ট ঘরটিতে বসে একটু কথাবার্তা বলছে। তো এখন সবাই মিলে এইবার কাজের উদ্দেশ্যে রওনা হবে। এই ঠাকুরমশাই তোমাদের কাছে পরিচিত মুখ, কারণ এই ঠাকুরমশাইকে তোমরা আমার বোনের বাড়ির যে গৃহপ্রবেশ সেখানে তোমরা দেখেছিলে। তো এই ঠাকুরমশাই আর আরও একজন রয়েছে একদমই তোমাদের চেনা, যারা বোনের বাড়িতে কাজ করেছিল। তো বোনের বাড়িতে ঠিক যেমন কাজ হয়েছিল ঠিক তেমনটাই আজকে হবে, তবে এইটা দোষ কাটানোর। এই দেখো সবাই কেমন সুন্দর পোশাক পরে একদম রেডি হয়ে গেছে। আর একজন ঠাকুরমশাই যার কথা বললাম তিনি আবার আমার শ্বশুরমশাইয়েরই একদম সমসাময়িক, তো তার সাথে বসে তিনি গল্প করছেন। তো এই 5 জন মিলেই কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মা এবং বাবান দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর এবার আমি দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। দুপুরে আমি এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করছি, আর কড়াইটার অবস্থা দেখে বুঝতে পারছো, কারণ কড়াইটাতে না এর আগে 2 দিন ধরে বড়া ভাজা হয়েছিল, তার জন্য কড়াইটা অনেকটাই পুড়ে গেছে। তো ভাবলাম যেটুকু তেল আছে ওইটার মধ্যে আমি উচ্ছে আলু চচ্চড়িটা করে নিই। আর আজকে তোমাদের দাদা ভাই বলেছিল যে একটু গাটি কচু, আলু, বেগুন, পটল দিয়ে একটু ঝোল বানিয়ে রাখতে। তো তোমাদের দাদা ভাই তো আস্তে আস্তে সেই 5টা 6টা বেজে যাবে, তখনই এসে খাবে। তো এদিকে আমি দেখো বেগুন, আলু, পটল সমস্তই কুটে নিয়েছি, তার সাথে গাটি কচুটাও কুটে নিয়েছি। তো এবার রান্নাটাও বসিয়ে দেব। তো এখানে গোটা জিরে আগে ফোড়ন দিয়ে নিলাম, তারপর ভালো করে আলু, ওদিকে পটল, গাটি কচু সমস্তই একে একে ভেজে নেব। বেগুনটা এখন ভাজছি না, কারণ বেগুন প্রথম থেকে ভেজে নিলে না একদম ছেড়ে যায়। বাবা সকালের দিকটাতে যেহেতু পুজো করার পর এনশিওর খায় ওই মোটামুটি 8:30 9টার দিকে, তো সেই কারণে না বাবা একদম ওই সকাল সকাল রুটিটা খেতে পারে না। তো বাবার রুটি খেতে খেতে মোটামুটি 11টা 11:30 বাজে। তো এদিকে বাবার জন্য রুটি করতে চলে এসেছি। আসলে মা একটু রেশনে গেল, আমাদের পাড়াতেই এখন তো দুয়ারে রেশন। তো মা এবং বাবান দুজনেই ওদিকে রেশনে গেছে, আর আমি এদিকে বাবার জন্য 2টো রুটি সেঁকে নিচ্ছি।
বাবা দুটো রুটি খায়, তবুও আজকে জোর করে 3টে রুটিই দিলাম। তো দেখা যাক বাবা খায় কি না। তো আজকে সকালের মেনু রুটি, কুমড়ো পটল আলুর তরকারি আর তার সাথে রসগোল্লা। আমাদের এই ডাইনিং প্লেসের জায়গাটাতে চারিদিকটা খোলা বলে এখানে হাওয়া দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে বসে খেতেও কিন্তু বেশ মজা লাগে। এদিকে ঝোলের তরকারিটায় বসিয়ে দিয়ে আমি রুটি সেঁকতে গিয়েছিলাম। 3টে তো মোটে রুটি, অসুবিধা হয়নি। তো ঘুরে এসে দেখলাম যে আলু পটলগুলো বেশ মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও অনেকটাই সেদ্ধ হবে, কারণ পুরো সবজিটাই কেমন যেন চেয়ে রয়েছে। তো তরকারিটা এদিকটাতে হয়ে গিয়েছে, এইবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাবাকে 3টে রুটি দিয়েছিলাম, বাবা কিন্তু 3টে রুটি খায়নি। আমাকে বাবা বলেছিল যে আমি দুটোই খাই, তুই বরঞ্চ একটা তুলে নে, তাই আর একটা তুলে রেখে দিয়েছি। মানে জোর করে এদেরকে কিন্তু কিছু খাওয়ানো যাবে না, যতটুকু খাওয়ার ঠিক ততটুকুই খায়। যেমনটা বাবা তেমনটা তোমাদের দাদা ভাই, আর ঠিক তেমনটাই হয়েছে আমার বাবান। আর পটলগুলো না বেশ দেখছি একটু হলুদও হয়েছে, একটু শুকিয়ে শুকিয়েও গেছে। তো পটলগুলোকে এরকম একটা পটলকে 4টে টুকরো করে নিয়েছি বীজ বাদ দিয়ে। এইবার ওই পটল সর্ষে পোস্ত করে নেব। তো ছোট্ট কড়াইটাতেই করে নিচ্ছি, কারণ ওই বড় কড়াইটা রয়েছে কলপারে, মাজা হয়নি। তো এইটাকে ওই মধ্যেখানে মেজে নিয়েছিলাম, ঝুড়িতেই উপর করে রাখা ছিল। তো ভাবলাম অল্পই যখন জিনিস, তাহলে ওই ছোটো কড়াইটাতেই বরঞ্চ করে নেওয়া যাক। আবার এখন ওই বড় কড়াই মেজে বসাতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো এই যে এখানে তেলের মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়ে পটলগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে গতকাল মা কচু দিয়ে গিয়েছে, মানে মান কচু। তো এটাকে মা বারবার করেই বলেছে যে রোদ্রে দিয়ে খেতে। তো ঘরের সামনে সিঁড়িটার উপরেই দেখলাম রোদ এসেছে, এইখানে আপাতত দিয়ে নিচ্ছি। তারপর আবার উঠোনে যখন রোদ আসবে, উঠোনে সরিয়ে নড়িয়ে দিলেই হবে। আর এদিকে পটল সর্ষে পোস্তটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। গতকালের খানিকটা ডাল ছিল, সেটাকেও কড়াইতে গরম করে নিলাম। আর সেই ওই বড় কড়াইটা আমাকে মাজতেই হলো। তো বড় কড়াইটাতেই আর কি মেজে নিয়ে ডালটা আবার একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার ওই আগের দিনের চিংড়ি মাছের মুড়ো রাখা ছিল ফ্রিজে। তো সেইটাকে কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে তারপর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। তো এবার ওই চিংড়ি মাছের মুড়ো বাটাটাকে একদম কড়াইতে কষানো হবে। এই একটা পদ আমার এতটাই প্রিয় যে তোমাদেরকে কি বলবো। মানে আজকে যা যা রান্না করেছি তার মধ্যে থেকে একটাও আমি খাবো না, তার মধ্যে থেকে এই জিনিসটা কিন্তু আমি অতি অবশ্যই খাবো। ভীষণ প্রিয় এটা আমার, মানে বলতে পারো আমার মায়ের এই রেসিপিটা সত্যি কিন্তু ভীষণ পছন্দের। আমি প্রথমে কোনো দিনই কিন্তু কারোর হাতে এটা খাইনি, আমার মায়ের কাছ থেকেই এটা আমার শেখা। তাই বললাম যে মায়ের রেসিপি, আসলে মায়ের কাছ থেকে মেয়ে যেটা শেখে সেটা তো মনে হয় যেন মায়েরই রেসিপি হয়ে যায়। আর এই যে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, আর এই যে বার্নারটা দেখছো বেশ অনেকটা না নোংরা হয়েছে। আর বড় যে বার্নারটা সেটা তো আমি তুলতেই পারছি না, ছোট বার্নারটা তো তোলা গেল। তো জানি না বড়টা একটু বাড়ি টাড়ি মেরে যদি তোলা যায়, দেখতে হবে। বাইরে নিয়ে গিয়ে বেশ সুন্দর করে এটাকে ক্লিন করে নিতে হবে। আর আমার গ্যাস এবং গ্যাসের স্ল্যাব মোছার যে সলিউশনটা আমি বানিয়ে রাখি সেটা প্রায় শেষ। তো যেটুকু ছিল সেই দিয়েই আজকে মুছে নিলাম। তবে আগামী দিনের জন্য অবশ্যই ওটাকে বানিয়ে নিতে হবে, ভীষণ প্রয়োজনীয় জিনিস ওটা। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই তো একদম ঠিকঠাক ছিল, কিন্তু তারপরেই ঘটলো সেই বিপত্তি। ঘরটা সার্ফ দিয়ে মুছেছিলাম এবং একটু না জল জলে হয়েই ছিল। ঘরেও ফ্যান চালিয়ে দিয়েছিলাম, বারান্দাতেও ফ্যান চালিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামার সময় পাটা এমনভাবে পিছলে গেল ওই জলে যে আমি একেবারে আমার ওই যে 3টে সিঁড়ি, আমি ওপর সিঁড়ি থেকে একদম পড়ে গেছি নিচে। আর পাটা একটুখানি মুচকে গেছে, আমি বুঝতে পারলাম যে পাটা একটু মুচকে গেল, কিন্তু পাটা না সঙ্গে সঙ্গে ফুলে গেছে আর বেশ ব্যথা করছে। আমি ওখানে বসেই অনেকক্ষণ পায়ে বরফ জল, ঠান্ডা জল দিয়েছি, কিন্তু তারপর কিছুতেই দেখছি কি ব্যথাটা কমছে না। স্নানও করা হয়নি, কত কাজ পড়ে রয়েছে, সেইগুলোও কিছুই করতে পারলাম না।
এবং মিঠুকেও স্নান করাতে পারিনি। তো এই পা নিয়ে তো বসে রয়েছি, আর এদিকে আমার বাবান আইস কিউব নিয়ে একটা রুমালের মধ্যে দিয়ে পাটায় চেপে চেপে দিয়ে দিচ্ছে। বরফ জল দিলে অথবা বরফ দিলে হয়তো ফোলাটা যদি কমে, পাটা কিন্তু বেশ অনেকটা আমার ফুলে গিয়েছে। এখন তো রীতিমতো ভয় লাগছে যে জানি না আমার এখানে কোনো হাড়ে চোট পেলো কিনা বা কিছু হলো কিনা। মানে দুটো পা কিন্তু একদমই আলাদা হয়ে গিয়েছে, এই পাটা একটুখানি বেশি যেন ফোলা লাগছে। তো বুঝতে পারছি না যে কি হবে। দেখে তোমরা বুঝতে পারছো যে এই অংশটা কিভাবে ফুলেছে এবং এই দিকের অংশটাও কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে। তো সত্যি ভীষণই চিন্তা হচ্ছে, ভীষণই ভয় লাগছে। আর এর মধ্যে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, তো সব কিছু মিলিয়ে না সত্যি ভীষণই প্রেশারের মধ্যে রয়েছি। তো যাই হোক, দেখা যাক বরফ দিয়ে কতটা কমে। এবং ঘরে আমার পেন কিলার রয়েছে, বেশ হাই পাওয়ারেরই পেন কিলার, তো সেটা তো কিছু খেয়ে দিয়ে নিয়ে অবশ্যই খাবো। ব্যথা তো আমাকে কমাতেই হবে। ঠাকুরকে ডাকছি যেন অন্যরকম দুর্ঘটনা একদমই না হয়, যেন হালকার উপর দিয়েই ব্যথাটা আমার কমে যায়। দুটো পা দেখলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে এই পাটা ঠিক কেমন লাগছে আর যে পায়ে আঘাত লেগেছে সেই পাটা কেমন লাগছে। দুটো পা কিন্তু একদমই আলাদা, মানে এদিকটা অনেকটা যে ফুলে গেছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। কোনো রকমভাবে স্নানটা সেরেছি, আর এই যে দুটো ভাত খেতে বসেছি। তোমাদের দাদা ভাইয়ের আসার তো বেশ অনেকটা দেরি রয়েছে, আর এদিকে ওষুধটাও খেতে হবে, বেশি দেরি করলে হবে না। তো এখানে এই যে চিংড়ি মাছের মুড়ো বাটা নিয়েছি, আর আমাদের পাশের ঘরের যে কাকিমা সে আবার একটা ডিম ভেজে আমাকে দিয়ে গিয়েছে। তো যাই হোক, ডিম ভাজা আর এই চিংড়ি মাছ বাটা দিয়ে খেয়ে নিচ্ছি। দুপুরে পেন কিলারটা খাওয়ার পর তারপর দেখলাম ব্যথাটা কিন্তু বেশ কম, কিন্তু ফোলাটা এখনও রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই এসে তারপর সে তো শুনে অবাক যে এরকম অবস্থাটা হয়েছে, তো আমাকে তো সঙ্গে সঙ্গে এসে নিয়ে যাবে ডাক্তারখানায়। তো আমি বারণ করলাম যে পেন কিলারটা তো খেয়েছি, ব্যথাটা কম রয়েছে, দরকার পড়লে আরও দুটো খাবো, কিন্তু আগে আমি বাড়িতে দেখব যে কত দূর কী হয়, তারপর আমি ডাক্তারখানায় যাব যদি না কমে। তো এদিকে দেখো এখন মোটামুটি পারছি দাঁড়াতে, এদিকে রাতের রুটিটাও সেঁকে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই করেছে কি, রাত্রেবেলায় বেরিয়ে বাবান এবং আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। তো তোমাদের দাদাভাই আর খাবে না, তাই আমার এবং বাবানের দুজনের জন্য। বাবান খেলো আর খানিকটা রয়ে গেছে, এটা আর খেতে পারলো না। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, এইবার আমিও খেতে বসে গিয়েছি। তবে ব্যথা কিন্তু এখন অনেকটা ভালো রয়েছে, আগামীকাল কেমনটা থাকে সেটাই। নিজের জন্য আলাদা প্লেট আর নিয়ে এখানে বাবান খেয়েছে, বাবানের প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। যত বেশি বাসন করব এখন অসুবিধে, যতটা কম করে চালানো যায় আর। তবে আমার মাকে জানাইনি যে আমি এরকমভাবে পড়ে গেছি, কারণ মা সব সময় আমাকে নিয়ে টেনশন করে যে আমার ঘরটা একটু উঁচুতে, 3টে সিঁড়ি পেরিয়ে তারপর নামতে হয়, আর যদি জানে সেখান থেকে পড়ে গেছি তাহলে ব্যাস আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাহলে চলো আজকের ব্লগটা এইখানি শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।